দর্শক স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের আজকের পর্বে আমরা কথা বলবো জুলাই সনদে বিসমিল্লাহ এবং ছবি টাঙানো নিয়ে যে বিতর্ক চলছে এই বিষয়ে আমরা কথা বলবো। তবে তার আগে এই পর্যায়ে শুনে নিতে চাই আজকে রাজনীতির মাঠ কেমন ছিল, রাজনীতিবিদরা কি বলেছেন, বিশেষ করে বিএনপি, জামায়াত এবং এনসিপির নেতাদের বক্তব্য শুনে আসতে চাই। জাতির সাথে এই 7 জন কমিশনার যে প্রতারণা করছে কোনো ক্ষেত্রে বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, ধোঁকা বানানোর চেষ্টা করছে, এটা সাধারণ মানুষই করছে। আমরা যেহেতু সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেভাবে প্রতিবাদ করছি। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, আপনার মিসইনফরমেশনস, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা আপনার নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। 7ই নভেম্বর আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, আজকে একইভাবে আমরা দেখছি যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি আজকে সেই সুদূর থেকে দেশকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছেন, জাতিকে ঐক্যবদ্ধ করবার কাজ করে চলেছেন। 28 অক্টোবর ফেসিবাদ 5 আগস্ট পর্যন্ত 28 অক্টোবরের এই ফেসিবাদের মোকাবেলা সেখানে পাহাড়ের মতো ইসলামী ছাত্রশিবির জামাতের কর্মীরা ভূমিকা পালন করেছে। আমরা 2টি দিন উৎসব পালন করতে চাই। একটি হচ্ছে গণভোটের দিন, আরেকটি হচ্ছে জাতীয় নির্বাচনের দিন। সংস্কার মাইনাস ডক্টর ইউনূস জিরো, সংস্কার প্লাস ডক্টর ইউনূস হিরো। আমরা আপনাকে হিরো হিসেবে দেখতে চাই। কারো চাপে আপনি মাথা নত করবেন না। আপনারা বিএনপিকেও খুশি করতে চান, জামাত ইসলামীকেও খুশি করতে চান, অন্য দলগুলোকেও খুশি করতে চান। কোন রাজনৈতিক দলকে খুশি করার দায়িত্ব আপনাদের নয়। যতদিন জুলাই গণঅভ্যুত্থান প্রশ্নে ভারত তার অবস্থান পরিষ্কার না করছে, বাংলাদেশের জনগণের কাছে নতুন করে সম্পর্কে হাত বাড়িয়ে না দিচ্ছে, ততদিন কিন্তু ভারতের সাথে সম্পর্ক শীতলতা থাকবে। আমরা নতুন দল, আমাদেরকে আরো বেশি সহযোগিতা করা উচিত ছিল, কারণ আমরা ইলেকশন করার অভিজ্ঞতা আমাদের নাই। সেই জায়গায় আমরা দেখলাম যে আমাদেরকে আরো কার্যক্রমে বাধাগ্রস্ত করা হলো এবং এই নির্বাচন কমিশন যে নিরপেক্ষ আচরণ করছে না, এটা আমরা আরো আগের থেকে বলে আসছি। আমরা 300 আসন ধরেই আগাচ্ছি। আমরা হয়তো এই মাসেই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করলেই তখন আসলে আমাদের কে কোথা থেকে দাঁড়াচ্ছে এটা দেখতে পারবে। আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি, কিন্তু ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে। আমরা ইনশাল্লাহ সাপলাকলি নিচ্ছি পুরো বাংলাদেশের। আমরা আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মী এবং পুরো বাংলাদেশের মানুষকে যে আপনারা যেখানে 300 আসনে প্রার্থী হতে চান, আপনারা প্রার্থীটা নিজেদের ইলেকশনে প্রস্তুতি নিন, আমাদের অফিসে আসুন, প্রার্থীটা জমা দিন। আমরা 300 আসনে ইনশাল্লাহ প্রার্থী দিব। ধানের শীষ এবং কলি দুইটার মধ্যে ইনশাল্লাহ হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমরা শুনলাম আজকে নির্বাচনী রাজনীতির মাঠ কেমন ছিল, কি বলেছেন রাজনৈতিক দলের নেতারা। ফিরতে চাই নিয়মিত আলোচনায়। আমরা আজকের আলোচনার বিষয় ঠিক করেছি জুলাই সনদে বিসমিল্লাহ ছবি টাঙানো বিতর্কে। এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে এসে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন। আমার সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য, একই সঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি মঈন ফিরোজী ভাইয়ের কাছে যাব, তবে শুরুতে একটু আরমান হোসেনের কাছে যেতে চাই। আরমান হোসেন, এই যে একটি কথা উঠেছে গত কয়েকদিন থেকে, বলা হচ্ছে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় এটি লেখালেখি হচ্ছে, জুলাই সনদে কেন বিসমিল্লাহ নেই? ধন্যবাদ আপনাকে। এই জুলাই সনদের যে অধ্যাদেশটি নিয়ে কথা হচ্ছে এবং এর পরবর্তী যে একটা ডেভেলপমেন্ট হচ্ছে, এটা খুবই ইন্টারেস্টিং। আপনি যদি জুলাই অধ্যাদেশের জুলাই সনদের যে 84টি প্রস্তাব, তার 7 নম্বর প্রস্তাব হচ্ছে সংবিধানের মূলনীতি নিয়ে। ওই মূলনীতিতে কিন্তু আপনি যদি দেখেন যে সাম্য, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা এবং 72-এর যে 4টা মূলনীতি আছে, সাথে যে অ্যাড করার কথা বলা হয়েছে, সেখানে কিন্তু ইন্টারেস্টিংলি বিএনপির নোট অফ ডিসেন্ট নেই।
এবং যখন জুলাই সনদ নিয়ে আমাদের ঐকমত্য কমিশনে আলোচনা হচ্ছিল, আমি ঐকমত্য কমিশনে সবসময় আলোচনায় অংশগ্রহণ করতাম, সেখানেও কিন্তু বিএনপি কোনো স্পষ্ট বাধা প্রদান করেনি, তাদের দ্বিমত জানায়নি। কিন্তু যখনই এই অধ্যাদেশের খসড়াটি চলে আসলো, যখন এটা নিয়ে হ্যাঁ ভোটের একটি গণজোয়ার দেখা যাচ্ছে, তখনই বিএনপির পক্ষ থেকে এখন হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস নিয়ে তারা কথা বলছে। তারা বলছে জুলাই সনদ কেন এটা ধারণ করছে না। কিন্তু ইন্টারেস্টিংলি কিন্তু আপনি সনদে দেখবেন বিএনপির নোট অফ ডিসেন্ট নেই। সনদে 11টি প্রস্তাবে নোট অফ ডিসেন্ট থাকা সত্ত্বেও বিএনপির কিন্তু এই প্রস্তাবের বিষয়ে বিএনপির কোনো স্পষ্ট বক্তব্য ছিল না। তো এই বিষয়টা যখন সামনে চলে আসে তখন আমাদের একটা মনে হয় যে বিএনপি আবার এই সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস বা বিসমিল্লাহ এইসব টার্ম নিয়ে সংবিধানের সাথে সংযুক্ত করে তাদের ওই ধর্মীয় ট্রাম্প কার্ডটা খেলার চেষ্টা করছে। আর আপনি জানেন যে 5ম সংশোধনীর মাধ্যমে এই সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসটি সংবিধানে মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয় এবং ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়া হয়। পরবর্তীতে 2010 সালে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে 5ম সংশোধনী বাতিল হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, সংবিধান সংস্কার কমিশন যখন তাদের 5টি মূলনীতি জুলাই ঐকমত্য কমিশনে যখন তারা পেশ করেছে, এখানে আমাদের মধ্যে আলোচনা হয়েছিল কীভাবে আমরা জাতীয় নাগরিক পার্টি ধর্মীয় সম্প্রীতি নামে একটি মূলনীতি অ্যাড করার জন্য কথা বলেছিলাম। তো সেখানে প্রত্যেকটি দলই কথা বলেছিল এবং তাদের মতামত জানিয়েছে। এখন কি জুলাই সনদ বাস্তবায়ন হলে কি সংবিধানে বিসমিল্লাহ বা আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস এগুলো যুক্ত হবে না? না, বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে যেটা ছিল সেটা নিয়ে কিন্তু ঐকমত্য কমিশনে কোনো আলোচনা হয়নি। সংবিধান সংস্কার কমিশনও কিন্তু তা পরিবর্তনের কোনো সুপারিশ করেনি। অর্থাৎ তা পুনর্বহাল এবং যে জায়গায় আছে সেই জায়গাতেই বহাল থাকছে। আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সেটা ছিল সংবিধানের মূলনীতির বিষয়। কিন্তু যেটা নিয়ে আমি বলছি যে ঐকমত্য কমিশনে যখন আলোচনা হয়েছিল সেখানে বিএনপির কিন্তু সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়ার সুযোগ ছিল, তাদের এই সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের বিষয়ে তাদের বক্তব্য রাখার সুযোগ ছিল, কিন্তু সেটা বিএনপি করেনি। এবং জুলাই সনদে আমরা যদি দেখি বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট নেই। কিন্তু জুলাই সনদের অধ্যাদেশটা আসার পরে এই অধ্যাদেশের এগেইনস্টে না ভোটকে প্রচার করার জন্য বা না ভোটকে প্ররোচিত করার জন্য বিএনপি এখন একটা স্ট্যান্ড নিয়েছে, একটি ধর্মীয় স্ট্যান্ডকে সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করেছে। তো এখানে একটা মন্তব্য আসে যে যেখানে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল আমরাও সবসময় জামায়াতে ইসলামীকে ধর্মীয় কার্ড ইউজ করে, ধর্মকে ইউজ করে রাজনীতি করার ব্যাপারে ইউজ করি, তাদেরকে সমালোচনা করি, সেখানে বিএনপি ইটসেলফ যখন আবার এই ধর্মীয় কার্ডকে ব্যবহার করে এই জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পদক্ষেপ নেয়, তখন তো আমাদের প্রশ্ন আসে কি বিএনপি তাদের স্ববিরোধিতা করছে কিনা বা বিএনপির এটা দ্বিচারিতা কিনা, সে প্রশ্নটা চলে আসে। এই প্রশ্ন নিয়ে আমি ফিরতে চাই একটু ব্যারিস্টার মঈন ফিরোজী ভাইয়ের কাছে। মঈন ফিরোজী ভাই, যে কথাটি আসলো যে আসলে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম কিংবা আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের কথা যেটি 5ম সংশোধনের মাধ্যমে জিয়াউর রহমান সংবিধানে এটি যুক্ত করেছে, সেই 5ম সংশোধনীর স্ট্যাটাস আমরা যদি এখনও দেখি এখনও আসলে বাতিল অবস্থায় আছে। বিএনপির বা জাতীয় ঐকমত্য কমিশনে আপনিও নানা সময় সংবিধান সংস্কার কমিশনে আপনি নানা অবদান রেখেছেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য ছিল আরমান হোসেন। তার পক্ষ থেকে যে কথাটি আসলো যে বিএনপি কেন নোট অফ ডিসেন্ট সেখানে দিল না এবং এখন বিএনপি ধর্মীয় ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করছে, কি বলবেন এই বিষয়ে? জি, অনেক ধন্যবাদ। আমাকে একটু সময় দেবেন, আমি কয়েকটা বিষয়ে প্রেক্ষাপটটা বর্ণনা করে আপনার প্রশ্নের উত্তরে যাব। সংস্কার এই বিষয়টা আমরা পুরো জাতির একটা প্রয়োজন হিসাবে সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে সুশীল সমাজ থেকে শুরু করে সাধারণ নাগরিক সবাই বুঝেছে যে ফ্যাসিবাদীর যে উত্থানটা সেটার সূতিকাগার হচ্ছে সংবিধান নিজের থেকেই। সংবিধানের মাধ্যমেই আমরা ফ্যাসিবাদ তৈরি হতে দেখেছি, যার কারণে সংবিধান এমনভাবে পরিবর্তন হওয়া প্রয়োজন যেখানে ভবিষ্যতে যাতে এরকম কোনো ফ্যাসিবাদ তৈরি না হওয়ার সুযোগ তৈরি না হতে পারে। এই জন্যে সংস্কারটা আমাদের মৌলিক একটা দাবি সবার, সমস্ত জনগোষ্ঠীর। এই প্রচেষ্টায় যখন অন্তর্বর্তীকালীন সরকার যখন 6টা কমিশন করলো, তার মধ্যে সংবিধান সংস্কার কমিশনে আমরা যখন আলোচনা করেছি, তখন আমরা পুরো সংবিধানটাকে, বিশেষ করে পঞ্চদশ সংশোধনীতে যেভাবে পুরো সংবিধানের মৌলিক পরিবর্তন করে একদম একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার একটা প্রয়াস হয়েছে, সেখান থেকে আবার দেশকে একটা প্রকৃত গণতান্ত্রিক দেশ হিসাবে তৈরি হওয়ার জন্য সংবিধানটা কি হওয়া উচিত সেই হিসাবে আমরা কাজ করেছি। আমরা যখন কাজ করেছি তখন আমরা প্রায় 30টা দল থেকে মতামত পেয়েছি এবং লিখিতভাবে 26টা দল, আমার যদি ভুল না হয়ে থাকে, তারা লিখিত মতামত দিয়েছে। এবং যখন তারা মতামত দিয়েছে প্রত্যেকেই বিশেষ করে মূলনীতির ক্ষেত্রে তাদের বক্তব্যটা সুস্পষ্ট এবং
শুধুমাত্র যে এই ঐক্যমত্য কমিশনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, ঐক্যমত্য কমিশনে 48টা বিষয় সংবিধান সংক্রান্ত, যেটা জুলাই সনদের অংশ হিসাবে এসছে। তার বাইরেও কিন্তু সংবিধানের অনেকগুলো বিষয় ঐক্যমত্য আছে, কিন্তু ঐক্যমত্য কমিশনে এটাকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিসাবে আলোচনা হয়নি, এটাকে উজ্জ্বল রেখেছে। কিন্তু সংবিধান সংস্কার কমিশন যেহেতু পুরো প্রক্রিয়ার অংশ, আরও অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলো কিন্তু সংশোধনীর সাথে এটা সম্পর্কযুক্ত। শুধুমাত্র 48টা বিষয় দিয়ে পুরো সংবিধানটাকে সংশোধন করলে এটা একটা বিকৃত ডকুমেন্টে পরিণত হবে। সুতরাং আরও অনেকগুলো যেগুলো ছোটোখাটো অনেক বিষয় আছে, যেগুলো সংবিধানকে যখন পূর্ণাঙ্গভাবে নতুন করে আমরা যখন দেখব পরবর্তী পার্লামেন্টে এটা নিয়ে যখন আলোচনা হবে, তখন এই 48টা বিষয়ের বাইরেও অনেকগুলো বিষয় অটোমেটিকলি আসতে হবে। এবং সেইটা আমরা সংবিধান সংস্কার কমিশনের যে রেকমেন্ডেশনে প্রায় 140টার উপর রেকমেন্ডেশন আছে, যেগুলো হয়তো অতটা গুরুত্বপূর্ণ অনেক বিষয় ছিল না, যেগুলো ঐক্যমত্য কমিশন আলোচনা করেছে। আমরা দেখেছি যে আমাদের সংবিধান সংস্কার কমিশনে কিন্তু প্রত্যেকটা বিষয়ই প্রত্যেকটা রাজনৈতিক দলই একটা পজিটিভ অপিনিয়ন দিয়েছে, ইনক্লুডিং আমাদের মূল রাজনৈতিক দলগুলো। সেই পয়েন্টে আমরা সংবিধান সংস্কার কমিশনের এই রেকমেন্ডেশন এবং অন্যান্য রাজনৈতিক দলের যে রেকমেন্ডেশন বা তাদের যে প্রস্তাব, সেগুলোর আলোকে কিন্তু ঐক্যমত্য কমিশন সব বিষয়ে আলোচনা করেননি। ওনারা সিলেক্টিভ কিছু বিষয় আলোচনা করেছে, যেগুলো মৌলিকভাবে সবাইকে নিয়ে একমত হওয়ার প্রয়োজন ছিল। যেগুলো মৌলিকভাবে একমত অলরেডি আছে বলে ওনারা ধারণা করেছে, সেগুলো কিন্তু ঐক্যমত্য কমিশন আলোচনা করেনি। কারণ সেটা যদি আলোচনা করতো তাহলে হয়তো আলোচনার পরিধি আরও অনেক লম্বা হয়ে যেত। বিশেষ করে আপনি যে বিষয়টা অবতারণা করলেন যে আর্টিকেল 4-এর এ যেটা নিয়ে এখন একটা বিশাল বিতর্ক হচ্ছে, এই 4-এর এ নিয়ে পরে কথা বলবো ফিরোজ ভাই। 4-এর এ নিয়ে আমরা দ্বিতীয় পর্বে কথা বলবো। এখন আমরা যেটা নিয়ে কথা বলছি সেটি হচ্ছে সংবিধানে যে জুলাই সনদে যে বিসমিল্লাহির রহমানির রহিম নেই বলে বিএনপির পক্ষ থেকে একটি কথা তোলা হচ্ছে, আল্লাহর উপর আস্থা অবিচল বিশ্বাসের ক্ষেত্রে যে এটাও জুলাই সনদে নাই, এই যে কথা হচ্ছে, অর্থাৎ এটা কি তাহলে সংবিধানে যুক্ত হবে না, যেটি পঞ্চম সংশোধনীতে ছিল। আরমানের যেই বক্তব্যটি ছিল যে বিএনপি তো এই বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিতে পারতো বা বিএনপি ঐক্যমত্য কমিশনে এই দাবিগুলো তুলতে পারতো, বিএনপি সেগুলো না তুলে এখন কেন জুলাই সনদ স্বাক্ষর করার পরে বিএনপি এই বিষয়গুলো আলোচনায় সামনে আনছে? এটাই ছিল আমার আলোচনা। এটা মূল বিষয়টা, যেটা আমার ব্যাখ্যার কারণে যে পয়েন্টটা অলরেডি চলে এসছে, সেটা হলো যে আপনি জুলাই সনদের ডকুমেন্টটা একটা প্রিন্সিপাল ডকুমেন্টে আপনি 48টা বিষয় একমত হয়েছে সবাই। সেখানে আরও ডিটেইল যেটা আছে, সেটা যখন সংসদে যখন আলোচনার প্রশ্ন আসবে, তখন কিন্তু সংবিধানের পার্টিকুলারলি সংবিধান নিয়ে যখন আলোচনা শুরু হবে, তখন এর সাথে আরও অনেক বিষয় চলে আসবে। তো আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস, এই অংশটুকু কিন্তু মূলনীতিরই একটা অংশ। বিএনপির পঞ্চম সংশোধনীর পর থেকে বিএনপি যখন সংবিধান সংস্কার করেছে, তখন এই সংশোধনী এনেছে, তখন কিন্তু এটা ছিল। তো এখানে যেহেতু এই বিষয়টা একটা মৌলিক বিষয়, ঐক্যমত্য কমিশনে এই বিষয়টা স্পেসিফিকলি আলোচনা হওয়া প্রয়োজন ছিল। এখন এটা ঐক্যমত্য কমিশন আলোচনা করেনি এবং বিএনপি নোট অফ ডিসেন্ট দেয়নি, এটা অবশ্যই একটা আমার ব্যক্তিগত মত যে এটা একটা ওভারসাইট হয়ে গেছে। এবং এই বিষয়টা আসলে আমাদের আপামর জনগোষ্ঠী, তাদের কিন্তু সেন্টিমেন্টের একটা সাবজেক্ট ম্যাটার। এই কারণে আমরা এই বিষয়টা কিন্তু আমরা আমাদের যখন সংবিধান সংস্কার কমিশন আলোচনা করেছি, এই বিষয়টা আমরা একটা ওপেন করে রেখেছি যে এটা আমরা কিন্তু রাখার পক্ষেই ছিলাম। তো যেটা রাখার পক্ষে ছিলাম, সম্ভবত ঐক্যমত্য কমিশন চিন্তা করেছে যেটা অলরেডি আমরা পজিটিভলি রাখার পক্ষে ছিলাম সমস্ত রাজনৈতিক দলের সুপারিশে, সেটা হয়তো ঐক্যমত্য কমিশন ওরা তোলার প্রয়োজন মনে করেননি বলে এটা হয়তো আলোচনা হয়নি। জি, সেক্ষেত্রে এরপরে আমরা 4-এর ক নিয়ে আলোচনা করব। তবে এ পর্যায়ে আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা করব ছবি টাঙানো নিয়ে যে বিতর্ক হচ্ছে সে বিষয়ে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। দর্শক, আমরা আলোচনা করছিলাম জুলাই সনদে বিসমিল্লাহ এবং ছবি টাঙানো বিতর্ক নিয়ে। আমরা এই বিষয়ে আলোচনা করব। তবে এই পর্বে আমরা শুরুতেই একটু দেখে নিতে চাই, আজকে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করা হয়েছে। সেই নির্বাচনী প্রচারণাটা আমরা দেখে আসতে চাই।
আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে, সেই জন্য শেখ হাসিনা টিকে রাখার জন্য যা যা করা আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি। সেই সব অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে। কারণ এই নির্বাচনের মাধ্যমে আপনাকে আপনার দেশের দখল বুঝে নিতে হবে। নির্বাচন 2026, দেশের চাবি আপনার হাতে। আপনার ভোটটি আপনি দিয়ে নির্ধারণ করুন কেমন বাংলাদেশ দেখতে চান। সরকারের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করা হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি কি শঙ্কা প্রকাশ করেছেন কিংবা তিনি কি বলেছেন, আমরা তার বক্তব্যটাও শুনে আসতে চাই। শুধুমাত্র বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। দেশের নির্বাচনী ব্যবস্থাকে বিগত 15 বছরে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল। উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাল্লাহ। পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের শাসন আমলে জনমনে জাতীয় নির্বাচন নিয়ে কোনোই আগ্রহ ছিল না। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে? কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ, এমন তো হবার কথা ছিল না। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। আবারও আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন, আছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী। আমরা আলোচনায় যাব। এই পর্বেও আমি একটু আরমান হোসেনকে দিয়ে শুরু করতে চাই। আরমান হোসেন, আমরা তো বিসমিল্লাহ নিয়ে আলোচনা করেছি, আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস নিয়ে আলোচনা করেছি, কিন্তু এই পর্বে আমরা একটু আলোচনা করতে চাই বাংলাদেশের যেই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যে 4 ক অন্তর্ভুক্ত করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটি অফিস আদালতে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে রাখতে হবে। এখন পর্যন্ত সেটি বলবৎ আছে, যদিও পঞ্চদশ সংশোধনীর কিছু কিছু ধারা বাতিল হয়ে গেছে, পুরোপুরি বাতিল হয়নি। সেখানে বিচারপতিদের একটা পর্যবেক্ষণ রয়েছে। এই পর্যায়ে এসে বিএনপির পক্ষ থেকে বা বিভিন্ন মহলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে, জুলাই সনদে এ নিয়ে কোনো সুনির্দিষ্ট কথা নেই, যে আসলে এই জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়েও যায়, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন হয়ে গেল যেই সরকারি ক্ষমতায় আসুক প্রত্যেকটি অফিস আদালতে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো থাকবে। কি বলবেন এই বিষয়ে? ধন্যবাদ। প্রথমত আমি একটু মঈন ফিরোজী ভাইয়ের বক্তব্যের কিছু ক্লারিফিকেশন আমার মনে হয় দেওয়া দরকার। ঐকমত্য কমিশনে সংবিধানের মূলনীতি নিয়ে 2 দিন আলোচনা হয়েছে। মঈন ফিরোজী ভাই যেটা বললেন যে হয়তো ঐকমত্য কমিশন পুরোপুরি মনোযোগ সহকারে বা প্রপার ইম্পর্টেন্স দিয়ে হয়তো বিষয়টা আলোচনা করেনি, যেটা সম্পূর্ণভাবে ভুল। প্রথম দিন যখন ঐকমত্য কমিশনের মূলনীতি নিয়ে আলোচনা হচ্ছিল, দলগুলোর মধ্যে একমত হতে পারেনি তারা, বিশেষ করে বাম দলগুলো। তো এরপরে আবার শেষের দিকে ঐকমত্য কমিশনে এই মূলনীতিগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, এবং আপনার যদি মনে থাকার কথা, বাম দলগুলো কিন্তু এই মূলনীতি আলোচনায় একমত হতে না পেরে ওয়াক আউট করেছিল ঐকমত্য কমিশন থেকে, এবং বিএনপি কিন্তু সেই জায়গায় পুরো সম্পূর্ণ আলোচনায় অংশগ্রহণ করে সেইখানে ওই সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এ নিয়ে কোনো বক্তব্য রাখেনি, এবং সেক্ষেত্রে কোনো নোট অফ ডিসেন্ট দেয়নি। তো এই জায়গাটা একটু ক্ল্যারিফাই করলাম। আর যদি আপনি আবার 4 কয়ের বিষয়ে আসেন, আমি যেটা বললাম আমার আগের বক্তব্যে, যে বিএনপি জুলাই সনদ কেন্দ্রিক এই সনদকে বাস্তবায়নের ক্ষেত্রে অথবা তাদের নোট অফ ডিসেন্টটা যেহেতু কমিশন অগ্রাহ্য করেছে, সেক্ষেত্রে সেটাকে ট্যাকল করার জন্য পুর পলিটিক্যাল স্ট্র্যাটেজি তারা গ্রহণ করেছে। কিভাবে? এই যে 4 ক নিয়ে যে তারা যে আলোচনা করছে, ঐকমত্য কমিশনে কিন্তু সংবিধানের 4 ক নিয়ে আলোচনার কোনো বিষয় ছিল না, আমি যতদূর পর্যন্ত উপস্থিত ছিলাম। এবং না, এটা ছিল না বললে কেমন হয়ে যায়? আসলে আমি নিজেও
খবর রাখছিলাম যে আসলে আমি দেখেছি ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে 4 ক বিষয়ে মতামত চেয়েছে। রাজনৈতিক দলগুলো 4 ক বিলুপ্ত করার পক্ষে মতামত দিয়েছেন, কিন্তু তারপরে এটা জুলাই সনদ আমার উত্তরে এটা ক্ল্যারিফাই হয়ে যাবে। 4 ক নিয়ে ঐকমত্য কমিশন সরাসরি আলোচনা হয়নি, হয়তো ঐকমত্য কমিশন এক্সটার্নালি দলগুলোর সাথে আলোচনা করেছে। আবার যদি আপনি সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টে দেখেন, আমি যতটুকু দেখেছি 4 ক নিয়ে সংবিধান সংস্কার কমিশনের কোনো বক্তব্য ছিল না। তো এই জায়গাটা কেন জুলাই সনদের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ানোর কোনো কারণ নাই, কারণ 4 ক এমন একটা বিষয়, শেখ মুজিবুর রহমানের যে ছবি টাঙিয়ে রাখার কথার বিষয়টা, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু এটাকে অপসারণ করার ব্যাপারে একমত। এখন আপনি যখন নির্বাচিত হয়ে যদি সংসদে যান, আপনাকে কোনো কিছুই বাধা দিচ্ছে না যে আপনি এই 4 ক সংশোধন করতে পারবেন না বা এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। জুলাই সনদ কিন্তু এখানে কোনো অবস্টেকল হিসেবে আসে নাই। এটা হতে পারে যে 84টা প্রস্তাবের মধ্যে 4 ককে হয়তো অ্যাড্রেস করা হয় নাই, সেটা বলা যেতে পারে, কিন্তু জুলাই সনদ সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা না, যার কারণে আপনি 4 ক পরবর্তীতে সংসদে গিয়ে সংশোধন করতে পারবেন না, এমন কোনো বিষয় কিন্তু দাঁড়াচ্ছে না। তো আমি যেটা বললাম, এই যে 4 ক নিয়ে প্রশ্ন তোলা, বিসমিল্লাহির রহমানির রহিম, সংবিধানের মূলনীতি নিয়ে প্রশ্ন তোলা, এটা বিএনপির পুর পলিটিক্যাল স্ট্র্যাটেজি, যেখানে জুলাই সনদের বিষয়টা যখন তাদের একটু বিরুদ্ধে চলে যাচ্ছে, তারা যেসব প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা যেসব প্রস্তাবগুলো চাইছে বাস্তবায়ন যেন না হয়, সেগুলো যখন দেখছে কমিশনের কিছু বোল্ড স্টেপের কারণে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে অথবা তাদের মতামতগুলো অগ্রাহ্য করা হয়েছে, সেক্ষেত্রে তারা এই জুলাই সনদকে ঠেকানোর জন্য বা জুলাই সনদে না ভোট নিয়ে আসার জন্য এই স্ট্র্যাটেজিগুলো নিচ্ছে। তো 4 ক আসলে কোনো বিশাল বিষয় এসে দাঁড়ায়নি, এবং বিএনপি যদি সংসদে যায় বা যে দলই সংসদে যায়, তারা ইচ্ছা করলে পুরোপুরিভাবে এটা সংশোধন করতে পারবে এবং ছুঁড়ে ফেলে দিতে পারবে, কোনো বাধা নেই। জি, এই প্রসঙ্গে একটু আসি ব্যারিস্টার মঈন আলম ফিরোজী ভাইয়ের কাছে। ফিরোজী ভাই, যে কথাটি আরমান হোসেন বললেন যে 4 ক নিয়ে আসলে সেই অর্থে কোনো বাধা নেই, যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসবে তারা চাইলে এটি সংশোধন করে নিতে পারবে। শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণের যে বিষয়টি, সেটি তারা সংবিধানে যুক্ত করে নিতে পারবে কিংবা সংবিধান থেকে 4 ক বাদ দিতে পারবে। পঞ্চদশ সংশোধনী যে বিষয়ে যে আদালত কিছু পর্যবেক্ষণ দিয়েছে এই সরকার ক্ষমতায় আসার পর, এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর, আমি একটু আপনার কাছে সেই সূত্র ধরেও আপনার কাছে একটু মূল্যায়ন জানতে চাইবো যে আসলে আদালত কি পর্যবেক্ষণ দিয়েছে, আর জুলাই সনদ নিয়ে এই 4 ক এর বিতর্কটাই বা কেন আসলো? জি, আমি আমার আগের বক্তব্যকেই আমি আবার নতুন করে এই ইস্যুর সাথে রিলেট করে বলবো যে আমার বক্তব্যটা ছিল যে জুলাই সনদের মূল ডিসকাশনটা ঐক্যমত্য কমিশন করেছে শুধুমাত্র মূল যেই বিষয়গুলো খুব বিতর্কিত হতে পারে বা যে বিষয়গুলো খুবই ফান্ডামেন্টাল বিষয়, মৌলিক বিষয়, সেগুলো নিয়ে ঐক্যমত্য কমিশন আলোচনা করেছে। কিন্তু সংবিধানের মৌলিক বিষয়ের সাথে সাথে এর সাথে অনেক কিছু রিলেটেড সাবজেক্ট ম্যাটার আছে যেগুলো নিয়ে হয়তো ঐক্যমত্য কমিশন ওইভাবে সময়ের স্বল্পতার কারণে হয়তো আলোচনা প্রয়োজন মনে করেননি, কিন্তু এটা সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টে এগুলো আছে। এরকমই একটা বিষয় 4 ক, এরকমই একটা বিষয় যেমন মূলনীতির বিষয়ে আমি একটু ডিফার করি। মূলনীতির যে ব্যাখ্যা জায়গাটা আছে, ওখানে একটা কমেন্ট আছে, সেটা আরও অনেকগুলো পয়েন্টই আছে। সেটা হলো কোনো রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইস্তেহারে যদি কোনো একটা বিষয়ে জনগণের থেকে ম্যান্ডেট নিয়ে নির্বাচনে পজিটিভলি তারা যদি সেটা তাদের পক্ষে নিতে পারে, তাহলে তাদের সেই এখতিয়ার থাকবে যে কমিশনের যে রেকমেন্ডেশন আছে, রেকমেন্ডেশনের বাইরে তাদের যে বক্তব্যটা আছে সেটাকে বাস্তবায়ন করার তার এখতিয়ার থাকবে। এটা মূলনীতির ক্ষেত্রে স্পষ্টভাবে সনদের ভিতরে বলা আছে। এরকম অনেকগুলো বিষয়ই এই কথাটা স্পেসিফিকলি বলা আছে যে ইস্তেহারে যদি আমি ভিন্ন মত প্রকাশ করার জন্য কোনো কিছু দেই, সেক্ষেত্রে সেটা দিতে পারি। তার মানে বিএনপি আগামী দিনে বিসমিল্লার বিষয়ে যদি তার ইস্তেহারে থাকে, অবশ্যই সেটা তার বাস্তবায়ন করার যে সুযোগ আছে সেটা জুলাই সনদই সেটা স্বীকৃতি দিচ্ছে। এখন আসেন ছবির বিষয়টা। আমি যেটা বললাম যে এরকম অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো সবার একটা অলিখিত ঐক্যমত না, শুধু সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো বিভিন্ন রাজনৈতিক দল দিয়েছে, সবাই এইটার ব্যাপারে কারো দ্বিমত নেই যে এই ছবি কোনো সংবিধানের অংশ হতে পারে না, যে একটা একক ব্যক্তির, যেখানে আমরা এই দেশটা হচ্ছে রিপাবলিক মানে হচ্ছে জনগণ সার্বিক এই দেশের মালিক। সেখানে একটা ব্যক্তি যদি তার ছবিকে আগে আমরা সংবিধানে স্বীকৃত করে দেই, তাহলে সে রাজতন্ত্রের মতো একটা ব্যক্তি পূজায় চলে যায় একটা দেশ। সেই জন্য এটার ব্যাপারে কোনো কারো দ্বিমত নেই। এখন আসেন যে এই সব বিষয়ে সার্বিকভাবে পঞ্চদশ সংশোধনীর বিষয়ে হাইকোর্টে একটা মামলা হয়েছে, সেখানে জাজের কিছু পর্যবেক্ষণ আছে। সেই জাজমেন্টে অনেকগুলো বিষয় আছে যেগুলো সংবিধান এর যে আমাদের বিষয় পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ হয়েছে সেটার ব্যাপারে একটা বড় অবজারভেশন আছে, যে অনেক বিষয় আছে যেগুলো
পলিসি ম্যাটার মানে হচ্ছে যেগুলো রাজনৈতিক শক্তির আলোচনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিকভাবে ফয়সলা করতে হয়। কোর্ট সব বিষয়ে নাক গলাতে যায় না। যেখানে আইনি বিষয় থাকে সেখানে সাধারণত, বা সংবিধানের মৌলিক বিষয় থাকে সেখানে সাধারণত কোর্ট সেখানে ইন্টারফেয়ার করে। কিন্তু যখন এটা কোনো একটা দেশের পলিসির সাথে সম্পর্কযুক্ত নীতিগত সিদ্ধান্তের বিষয়, সেখানে সাধারণত কোর্ট এটা সংসদে আলোচনা করে সিদ্ধান্তের ব্যাপারেই বলা হয়। এভাবে পঞ্চদশ সংশোধনী সেই কারণে অনেকগুলো বিষয়, বিশেষ করে 4-এর কটাও কিন্তু বাতিল করেনি। এটা একটা কারণ, যেটা পার্লামেন্ট ডিসাইড করবে। সুতরাং আলটিমেটলি বর্তমানে যেটা সমস্যা সেটা হলো, সেখানে আমার প্রশ্নটা মইনফিরোজে ভাই, যেটা সংসদ সিদ্ধান্ত নেবে আপনিও বললেন, তাহলে বিএনপি এই বিষয়টা সামনে কেন আনছে এখন, যে জুলাই সনদে 4-এর ক কেন নাই, 4-এর কর বিষয়ে কোনো পয়েন্ট কেন নাই, কোনো অবজারভেশন কেন নাই? তাহলে এইটা কেন? এটা কি রাজনৈতিক স্ট্যান্ড? এটা কি কোনো পলিটিক্যাল স্ট্যান্ডের কারণে বিএনপি আনছে? না, বিএনপি কিন্তু নিজস্বভাবে এটা না, এটা সামগ্রিকভাবে মানুষের মধ্যে একটা মানে, যেহেতু জুলাই সনদটাকে এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে অ্যাজ ইফ যে এর বাইরে কিছু করা যাবে না, এরকম একটা মানুষের কাছে পারসেপশন তৈরি করার চেষ্টা করছে। যেটা আপনি খেয়াল করবেন যে 270 দিন পার হয়ে গেলে জুলাই সনদটা অটোমেটিক সংবিধানের অংশ হয়ে যাবে। তার মানে এই জুলাই সনদের ভাষার বাইরে আর কোনো কিছু অ্যাজ ইফ আলোচনার সুযোগ থাকে না, এরকম একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে বিএনপি জনগণের যে সেন্টিমেন্টটা সেটা তুলে ধরছে, যে এটা তো শুধুমাত্র জুলাই সনদের এই 48টা বিষয় একমাত্র সাবজেক্ট না, এখানে তো আরও অনেক কিছু অমীমাংসিত বিষয়, যেগুলো মীমাংসিত বিষয় রাদার, যেগুলো রয়ে গেছে, সেগুলো তো সংবিধান সংশোধনীর একটা বড় অংশ। যেখানে ঐক্যমত্য কমিশন জুলাই সনদে এই 4-এর কটা আনেনি, বিসমিল্লাহর বিষয় আনেনি, এই বিষয়গুলো তো আমরা এই 48টা বিষয়ের মধ্যে কনফাইন রাখলে তো পুরো যে রাষ্ট্র সংস্কারের যে কনসেপ্টটা, এটাকে বাস্তবায়ন করা যাবে না। সুতরাং জুলাই সনদটা একটা মৌলিক ডকুমেন্ট, এটা একটা রাজনৈতিক দলিল হিসাবে সবাই একটা জায়গায় আমরা ঐক্যমত্যে পৌঁছেছি। এইটাকে বেস ধরেই অবশ্যই সামনের দিকে আমাদের রাষ্ট্র সংস্কারের কাজ হবে। তার সাথে সংবিধানের আরও কিছু বিষয় থাকবে, যেই কারণেই পার্লামেন্টে ডিবেটের প্রশ্ন আসে, যেই কারণে যেভাবে এটাকে বাস্তবায়নের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে এই কথাটাই যে অ্যাজ ইফ 270 দিন পার হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানের অংশ হয়ে যাবে, তাহলে পুরো প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। যে বাস্তবায়নের নামে আসলে আমরা যেভাবে আমরা রাষ্ট্র গঠনের জন্য একটা কথা যেটা বলতে চাচ্ছিলাম, আমাকে এটা কথা শেষ করতে দিয়েন, সেটা হলো যে আমরা কিন্তু এখানে বিএনপি কি চাচ্ছে, এনসিপি কি চাচ্ছে, জামাত কি চাচ্ছে, এটা কিন্তু সেকেন্ডারি কনসিডারেশন। প্রাইমারি কনসিডারেশন হচ্ছে আমরা ভবিষ্যতে আগামী দিনে এই দেশটাকে স্বৈরাচার মুক্ত রাখার জন্যে কিভাবে দেশটাকে একটা সঠিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে আসবো। এটা যার যার পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলবে, ঠিক আছে, কিন্তু মূল লক্ষ্য তো হচ্ছে দেশটাকে তৈরি করা, দেশটাকে একটা সঠিক গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেশটাকে আগামী দিনের প্রজন্মের কাছে তৈরি করে সংবিধানটাকে ওইভাবে গঠন করা। সুতরাং এখানে কোনো ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থের বাইরে গিয়ে জিনিসটাকে চিন্তা করতে হবে। আপনাকে ধন্যবাদ মইনফিরোজ ভাই। আমি একদম 1 মিনিটে আমি একটু শেষবারের মতো আমি আরমান হোসেনের কাছে আসছি। আরমান হোসেন, যে প্রসঙ্গটি তুললেন মইনফিরোজ ভাই, যে জুলাই সনদকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যে এর বাইরে মনে হয় কিছু আর হবেই না। সংবিধানের জুলাই সনদের যে 48টা পয়েন্ট, এই 48টা বিষয়ের বাইরেও অনেক অমীমাংসিত ইস্যু রয়ে গেছে। তাহলে এই বিষয়গুলো কি আসলে রাজনৈতিক দলগুলো বা জাতীয় ঐক্যমত্য কমিশন যারা সংস্কারের কথা বলছে, তারা কি আসলে জনগণের কাছে সেভাবে আসলে তুলে ধরতে ব্যর্থ হয়েছে, নাকি আসলে তারা যে যার রাজনৈতিক সুবিধা মতো জুলাই সনদকে ব্যবহার করছে? আচ্ছা, দেখুন, জুলাই সনদের বাইরে সংবিধানে কোনো পরিবর্তন আনা যাবে না, বা সংবিধান এই জুলাই সনদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা একেবারেই মিথ্যা প্রচারণা বা ভুল প্রচারণা বলতে হয়। এবং এই প্রচারণাটা বিএনপিই করছে এক প্রকারভাবে। কারণ দেখেন, সংবিধানের 48টা অনুচ্ছেদ যেটা জুলাই সনদ সংশ্লিষ্ট, সের বাইরে কিন্তু আরও অনেক অনুচ্ছেদ আছে। সংবিধানে 153টা অনুচ্ছেদ আছে বর্তমানে। তো এই অনুচ্ছেদগুলো রাষ্ট্রীয় প্রয়োজনে, জাতির প্রয়োজনে যে কোনো দল সংসদের ম্যান্ডেট নিয়ে এটা করতে পারবে, সেক্ষেত্রে কোনো বাধা নেই। আপনি 4-এর ক এই আপনার সাংবিধানিক এবং সংসদীয় যে ক্ষমতা, তার মাধ্যমে সংশোধন করতে পারবেন, আর অন্যান্য অনুচ্ছেদ আপনি সংশোধন করতে পারবেন। জুলাই সনদ যেটা বলেছে যে 48টি অনুচ্ছেদ সহ সনদের যে প্রস্তাব, সেটা যদি কোনো সংসদ 270 দিনের মধ্যে যদি এটা অ্যাপ্রুভ না করে, সংশোধন বা সংস্কারের মাধ্যমে যদি এটা সংবিধানে সন্নিবেশিত না করে, সেক্ষেত্রে এটা অটোমেটিক্যালি ইনসার্ট হয়ে যাবে সংবিধানে। এতটুকু। এখানে মিসরিপ্রেজেন্টেশন করে জনগণকে বোঝানো হচ্ছে যে আসলে এখানে সংসদ
সংসদের যে ক্ষমতা তাকে একেবারেই ছোট করা ফেলা হয়েছে, তাদেরকে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে। এটা একেবারেই ভুল প্রচারণা। আর একটু ছোট্ট করে বলি, জুলাই সনদ নিয়ে কিন্তু এখন কিছু ভুল প্রচারণা কিন্তু আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। যেমন ধরেন পিএসসি, দুদক, এইসব যে কমিশনের যে প্রস্তাব ছিল, কিভাবে এই সম্মিলিত কমিটির বাছাইয়ের মাধ্যমে এখানে পিএসসির কমিশনার, দুদকের কমিশনারকে নিয়োগ করা হবে, তা নিয়েও কিন্তু ভুল প্রচারণা হচ্ছে এবং একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের মদতেই সেটা হচ্ছে। কিন্তু যদি এই ভুল প্রচারণাগুলো বা এই মিসকনসেপশনগুলো যদি কেউ সনদের পুরোটা পড়ে দেখেন, তাহলে তার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। অনেক 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 ধন্যবাদ আরমান হোসেন আপনাকে। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী ভাইকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনার পর্ব। আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব তৃণমূলের আলোচনায়। দর্শক, স্বাগত আরেকবার। দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছি আমি বেলায়েত হোসেন। দর্শক, এই পর্বে আমরা তৃণমূলের আলোচনা করব, তবে তার আগে একটু দেখে নিতে চাই আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্পূরক ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে, যার চূড়ান্ত তালিকা কিছুদিনের মধ্যে প্রকাশ করা হবে। আমরা নির্বাচন কমিশন সচিবের মুখ থেকে শুনে আসতে চাই যে আসলে এই তালিকায় কতজন মোট ভোটার, কতজন নারী ভোটার এবং পুরুষ ভোটার, এবং গত 2 মাসে কত ভোটার বেড়েছে। আমরা যে 1 সেপ্টেম্বর থেকে আমরা 31 অক্টোবর পর্যন্ত এটা বেড়েছে 13,04,880 জন। 31 অক্টোবর 2025 তারিখে যাদের বয়স 18 হয়েছে এবং যারা নিবন্ধন নিয়েছেন তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত। এই সংখ্যাটা আমরা আপনাদেরকে জানানোর জন্যই আজকের এই উদ্যোগটা। আমাদের এই হিসাবে অনুযায়ী বর্তমানে বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। I repeat, 12,76,12,384। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 6,47,60,382। 6,47,60,382। আর মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 6,28,50,772। এবং আমাদের চূড়ান্ত ভোটার তালিকায় আরও কিছু পরিবর্তন আসবে, সামান্য কিছু পরিবর্তন আসবে, কারণ আপনারা জানেন যে এগুলো এইটা লিস্ট হ্যাং করে দেওয়া হবে এবং সেখানে দাবি, আপত্তি, সংশোধন, বিয়োজন, এই সমস্ত বিষয়গুলো যখন আসবে তারপরে আমরা একটা ফাইনাল অবস্থানে আসতে পারবো। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। আমরা শুনছিলাম সম্পূরক ভোটার তালিকার তথ্য। এই পর্বে আমরা তৃণমূলের আলোচনায় ফিরব। তৃণমূলের আলোচনার জন্য আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হবেন সিলেট মহানগর জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সমন্বয়কারী প্রকৌশলী আদনান তাইব। আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। আর এই দুজনের সঙ্গে আলোচনা করবেন আমাদের সহকর্মী গুলজার আহমেদ। গুলজার আহমেদ, আপনার মাধ্যমে একটু তাদের বক্তব্য, তাদের মন্তব্য কিংবা তাদের ভাবনা শুনতে চাই। এই যে আমরা জুলাই সনদ নিয়ে এত আলোচনা করছি, এই যে বিসমিল্লাহ বিতর্ক হচ্ছে, জুলাই সনদে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো যাবে কি যাবে না, জুলাই সনদ নিয়ে এই যে নানান ধরনের বিতর্কগুলো সামনে আসছে, বিশেষ করে আমরা গত 2-3 দিন আগে যে ফেসবুকে হানা ক্যাম্পেইন চলেছে, সেই হানা ক্যাম্পেইনের পরে সাধারণ মানুষও জুলাই সনদের আলোচনায় একটু আগ্রহী হওয়া শুরু করেছে। সেই আগ্রহটা তৃণমূল পর্যন্ত কতটুকু পৌঁছেছে, এখনও আসলে জুলাই সনদ সম্পর্কে মানুষের ধারণা কতটুকু, যে দুটি রাজনৈতিক দলের নেতারা এখানে আছেন তারা আসলে তাদের পক্ষ থেকে নেতা কর্মীদেরকে বোঝানোর জন্য কিংবা সাধারণ মানুষকে বোঝানোর জন্য কোনো উদ্যোগ নিচ্ছে কিনা, এই প্রশ্ন থাকবে। আপনার মাধ্যমে আপনি তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যান। গুলজার আহমেদ। অনেক ধন্যবাদ বেলায়েত আপনাকে। আসলে আজকের যে আলোচনার যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন, জুলাই সনদে যে বিসমিল্লাহর যে প্রসঙ্গটি এবং ছবি টাঙানো নিয়ে যে বিতর্ক, রাজনৈতিক মাঠ এখন অনেকটাই এই দুইটি বিষয়ের উপরেই এবং বিশেষ করে জুলাই সনদের উপরেই আসলে সরগরম রয়েছে। তো এর কিছুটা চাপ পড়েছে প্রান্তিক রাজনীতিতেও, বা বিশেষ করে প্রান্তিক অঞ্চলের সাধারণ ভোটার যারা আছেন, অর্থাৎ যারা জনগণ যাদেরকে বলা হয়, অর্থাৎ রাষ্ট্রের প্রাণ এবং জনগণের সিদ্ধান্ত, সেই জনগণ আসলে এই সম্পর্কে কতটুকু অবগত
অবগত আছেন কিংবা প্রান্তিক পর্যায়ে যারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, তারা আসলে কি ভাবছেন? আমরা কথা বলবো, যেহেতু দুইজন অতিথি আমাদের সাথে আছেন। আমরা প্রথমেই সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, আমরা তার কাছে জানতে চাই যে আপনারা তো দীর্ঘদিন থেকে এই প্রেক্ষাপট পরিবর্তনের পরে আসলে নির্বাচনমুখী একটি দল এবং নির্বাচন নিয়ে জনগণের ধারে কাছে যাচ্ছেন, বিশেষ করে যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত, যারা বিভিন্ন এলাকায় প্রার্থী হবেন এরকম, কিংবা যারা প্রার্থী হবেন না রাজনীতি করছেন, তারাও কিন্তু জনগণের সাথে সম্পৃক্ত রয়েছেন। এই যে দুটি বিষয়, যে জুলাই সনদে বিসমিল্লাহ এবং ছবি টাঙানো নিয়ে যে প্রসঙ্গটি আসছে এবং গত 2 দিন থেকে এটি আলোচনার সবচেয়ে উচ্চ আসনে রয়েছে, এই প্রেক্ষিতে আসলে আপনাদের ভাবনার সাথে সাধারণ মানুষের যে ভাবনা, সেটি কতটুকু সম্পর্কিত? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আসলে দেখেন, জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, আন্দোলনের পর বাংলাদেশের গণতন্ত্র মুক্তির দিকে যাচ্ছে, মানুষ অত্যন্ত আনন্দিত। কারণ মানুষ জুলাই সনদ বলতে সাধারণ মানুষ কিন্তু এটা বুঝতে পারতেছে না যে জুলাই সনদ তো এক ধরনের সংবিধান, এখানে অনেক কিছু ইন্ট্রোডিউস করা হচ্ছে যেগুলো হয়তো পার্লামেন্টে যারাই নির্বাচিত হয়ে আসবে তারা কিন্তু ওইগুলো হয়তো পরিবর্তন করতে পারবে না। কিন্তু পার্লামেন্ট তো সর্বোচ্চ ক্ষমতার মালিক, পার্লামেন্টে আইন প্রণয়ন হবে, দেশ কিভাবে চলবে, এই দেশের মানুষের যে মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত করার জন্য সেখান থেকেই কিন্তু আইন প্রণয়ন করা হয়। বাট সাধারণ মানুষ সাধারণ মানুষ বুঝে কি যে আমরা এতদিন ভোট দিতে পারিনি, দীর্ঘদিন পর ভোটের একটা পরিবেশ আসছে, আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিব, একটি জনপ্রতিনিধিত্ব সরকার আসবে, নির্বাচিত সরকার আসবে, যে সরকার আসে এই দেশের শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা বলেন, বা আইনের শাসন বলেন, বিচার বিভাগ বলেন, এবং সর্বোপরি সাংবাদিকদের মানুষের কথা বলার অধিকার বলেন, এইগুলো নিয়ে মানুষের চিন্তাভাবনা, দ্রব্যমূল্য নিয়ে চিন্তাভাবনা। মানুষ চিন্তা করে যে পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী হবে কি না, কারণ অতীতে যে পুলিশ ছিল সেই পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী ছিল না। মানুষ অতীতে বিশেষ করে আপনি যদি 75-এর পর থেকে যদি দেখেন তাহলে পুলিশ কিন্তু জনগণের বন্ধু ছিল, এরপরেও দেখেন যদি বন্ধু ছিল। এখন মানুষের একটাই, আমরা মাঠ পর্যায়ে যাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি, মানুষ একটাই বুঝতেছে যে আমার বাচ্চাকে যে স্কুলে পাঠাবো সে কি সঠিক শিক্ষা পাবে, আমি আমার স্বাস্থ্যসেবা কি পাবো, আমি বাজারে যে যাব দ্রব্যমূল্য অতীতের মতো থাকবে না তার চেয়ে কমবে, এইগুলো নিয়ে মানুষের চিন্তাভাবনা, এর বাইরে মানুষের কোনো চিন্তাভাবনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা যদি একই প্রশ্ন করি এনসিপির মহানগর যুগ্ম সমন্বয়ক যিনি আছেন প্রকৌশলী আদনান তাইব, আপনি আসলে কি বলবেন? আচ্ছা, প্রথমে আসসালামু আলাইকুম এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা যেটা মনে করছি যে আসলে জুলাই সনদের যে ব্যাপারটা, আমরা ইতিহাসের যদি একটা পুনরাবৃত্তি করি, মানে ইতিহাসের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে 1975 সালে যে সামরিক শাসনটা জারি হয়েছিল, এই সামরিক শাসনটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে 2010 সালে এবং 5ম সংশোধন তখন বাতিল করা হয়। তো এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা কেন তৈরি হয়েছে? 2010 সালে এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে বিকজ এই যে 1975 সালের যে সামরিক শাসন যেটা ছিল, ওইটার আইনি কোনো ভিত্তি ছিল না, ওইটার আইনি ভিত্তি, আইনি বৈধতা কেউ কখনো দেয়নি। এই আইনি বৈধতা না দেওয়ার জন্য এটাকে কেউ এসে পরবর্তীতে 2010 সালে প্রায় 25-30 বছর পরে আইসা এটাকে বাতিল করে দিছে, মানে এটাকে অবৈধ ঘোষণা করছে। তো সেম একটা প্রেক্ষাপটে ইতিহাস আমাদেরকে আবার সেই জায়গায় নিয়ে এসেছে। 24-এর গণঅভ্যুত্থানে আমরা সেই প্রেক্ষাপটে চলে এসেছি, যে প্রেক্ষাপট থেকে আমরা দেখতে পাচ্ছি ইন ফিউচারে 25 বছর পরে, 30 বছর পরে, 50 বছর পরে কেউ এসে যদি বলে যে এই 24-এর যা হয়েছে, 24 থেকে 25-এর যে নির্বাচন বা 26-এর যে নির্বাচন, এই নির্বাচনটা অবৈধ, কেউ এসে বলে দিতে পারে। তো ওই বলে দিতে যাতে না পারে ভবিষ্যতে, আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা চাই ভবিষ্যতে এইরকম যাতে কেউ এইটাকে অবৈধ ঘোষণা দিতে না পারে। এই জন্য হচ্ছে জুলাই সনদটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। সাধারণ মানুষ আসলে এটার সাথে কতটুকু সম্পর্কিত? সাধারণ মানুষ সম্পর্কিত কতটুকু, ভাইয়া বললেন যতটুকু আমরা এটা বিশ্বাস করি, আমরা এটা বিশ্বাস করি সাধারণ মানুষ এই ব্যাপারগুলোর সাথে সম্পৃক্ততা না। কিন্তু আমরা যারা ব্যাপারটা বুঝতে পারছি, আমরা যারা ইতিহাস নিয়ে, ইতিহাস থেকে শিক্ষা নেই এবং আমরা ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখি, আমরা যে জেনারেশনটাকে বিলং করি, আমরা তো এভাবেই আমাদের পরবর্তী জেনারেশন আমাদের দেশটাকে ভবিষ্যতে এভাবেই গড়ে তুলতে চাই। তো আমরা চিন্তা করতেছি যে ভুলটা একটা ইতিহাসে, যে ভুলটা আমরা করে আসছিলাম, এই ভুলটা যাতে আমাদের পরবর্তীতে না হয়, আমাদের নেক্সট জেনারেশন যাতে ফিউচারে এসে যেতে বলতে না পারে যে আপনারা এই ভুলটা করে গেছেন, এই জন্য আজকে আমাদেরকে আবার এখানে দাঁড়াইতে হইতেছে। সেম জিনিসটা আমরা বলতেছি 1975 সালের যে সামরিক আইনটাকে, সামরিক শাসনটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে, ওইটাকে যদি আইনি ভিত্তি দেওয়া হইতো তাহলে 2010 সালের ওই সময়টা আসতো না।
অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আসলে আজকে সময় দেওয়ার জন্য। বেলাত, আসলে আপনি শুনছিলেন যে এখানে যারা এই অঞ্চলে যারা রাজনীতি করছেন বা রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন, তারা তাদের যে প্রাসঙ্গিক যে বিষয়গুলো সেটি তারা উল্লেখ করেছেন। তো সব মিলিয়ে আসলে সারা দেশের মতো যেহেতু রাজধানীতে এই বিষয়টি খুব সরগরম বা আলোচিত হচ্ছে, প্রান্তিক অঞ্চলের কিছুটা প্রভাব পড়েছে। তো সব মিলিয়ে আগামী নির্বাচন কেন্দ্রিক যে চিন্তাভাবনা, সাধারণ মানুষ কিংবা রাজনীতিবিদ যাই বলেন না কেন, সবার কথাই হচ্ছে একটাই, তার মৌলিক অধিকার নিশ্চিত হওয়া। তো এই ছিল সিলেটের স্টুডিও থেকে আজকের যে আলোচিত বিষয়গুলো নিয়ে। বেলায়েত, অনেক ধন্যবাদ গুলজার আহমেদ। আমরা শুনছিলাম আপনার মাধ্যমে সিলেট মহানগরের দুইটি রাজনৈতিক দলের সেখানকার দুজন নেতার বক্তব্য। তারা বলছিলেন জুলাই সনদের সহ সার্বিক বিষয়ে তারা জনগণের কাছে কিভাবে তাদের বিষয়গুলো নিয়ে যাচ্ছে সে বিষয়ে তারা আলোচনা করছিলেন। দর্শক, এই ছিল আজকের ভোটে টেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।